করে গ্রুপ করবা। কি প্রেজেন্টেশনও দিতে হবে? না, প্রেজেন্টেশন দিতে হবে না, শুধু তোমরা সাবমিট করে দেবে। আমাদের একটা 4 জন মিলে একটা জমা দিব। হ্যাঁ, 4 জন মিলে একটা জমা দেবে। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমি একটু চেক আপ করতে আসছি তো ডাক্তারের কাছে, এটা বলার জন্য আসছিলাম ম্যাম। আচ্ছা, তুমি যদি শুনতে না পারো, মানে ক্লাসটা তোমার তো কোনো রেসপন্স করতে হবে না, তুমি যদি শুনতে পারো দেন শোনো। আর যদি তুমি তাও করতে না পারো লিভ নাও, সমস্যা নেই, অন্য কাউকে বলে দিলেই হবে, তোমার আইডিটার জন্য বলে দেয়। আর হচ্ছে ফার্দার এই ক্লাসটা পরবর্তীতে তুমি নিজ দায়িত্বে বুঝে নিও আর কি। আর কিছু না। জি ম্যাম। হ্যালো, স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। তো আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন। ম্যাম এখানে হ্যাঁ বলো। ম্যাম গতকালকে ফুল ক্লাস করতে পারিনি ম্যাম, অ্যাসাইনমেন্ট সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, গতকালকে আমি তোমাদের ক্লাসে অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু বলিও নাই, আমি জাস্ট অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দিছি। ওটা হচ্ছে তোমরা একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করবা, এটা গ্রুপ ওয়ার্ক। তোমরা 4 জনের একটা গ্রুপ করে নিবে নিজেদের মতো করে। দেন হচ্ছে তোমরা ওই গ্রুপে কাজটা করবে, একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করবে টিসিপি আইপি প্রোটোকল, যেটা সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়েছিলাম নেটওয়ার্ক মডেলে। ওই টিসিপি আইপি প্রোটোকল স্যুটের উপরে, ওখানে প্রত্যেকটা প্রোটোকল স্যুটে কি এক একটা ইয়ের আন্ডারে, তোমার কি বলে, লেয়ারের আন্ডারে কিন্তু কতগুলো করে প্রোটোকল ছিল। এখন ওই প্রোটোকল গুলোর হচ্ছে ব্রিফ ব্যাখ্যা দিয়ে দিয়ে তোমরা হচ্ছে প্রেজেন্টেশনটা ক্রিয়েট করবে, ট্রাই করবা। যে যে পার্টটা নিবে এমন তো পসিবল না, যেহেতু 4 জনের গ্রুপ, তোমরা সবাই তো সবটা পড়বা না। কেউ হয়তো একটা লেয়ারের প্রোটোকল গুলো পড়বা, কেউ হয়তো আরেকটা লেয়ারের প্রোটোকল গুলো পড়বা, মানে এক একজন এক এক লেয়ারের প্রোটোকল গুলো কভার ম্যাম করবা। এটা পাওয়ার পয়েন্টে করতে হবে? হ্যাঁ অবশ্যই পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তোমরা ক্রিয়েট করবা, ওই পাওয়ার পয়েন্ট দিয়ে করতে হবে। তোমরা ফার্স্টে হচ্ছে যা করবা, তোমরা ওই ডেটা গুলো কালেক্ট করবে। ডেটা কালেক্ট করা মানে হচ্ছে অবশ্যই তোমাদেরকে সেগুলো বুঝে বুঝে পড়ে পড়ে, তুমি যতটুকু বুঝতেছো ওই গুগল লিঙ্ক করলা, ওখান থেকে 5-6 লাইন বা 10-12 লাইন দেওয়া আছে, ওটা জাস্ট কপি পেস্ট করে বসাই দিলা, ওটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে? বুঝে বুঝে নিজের মতো করে একটা প্রোটোকল, এফটিপি কি করে, এফটিপি কি মানে যত কম কথার মধ্যে তুমি সুন্দর করে এফটিপির ওভারঅল ব্যাখ্যাটা দিতে পারো। ঠিক আছে? যে যেই লেয়ারের প্রোটোকল গুলো পড়বা, সে একটু ডিটেইল পড়ার চেষ্টা করবা, মোটামুটি বুঝতে বুঝতে পড়ার চেষ্টা করবে, এবং ওই অনুযায়ী সুন্দর করে নিজের স্লাইড গুলো ক্রিয়েট করবা। ঠিক আছে? দেন হচ্ছে একজন করবা কি, যে সবগুলো স্লাইডকে মার্জ করে ফেলবা, 4টা লেয়ার তো, 4টা লেয়ার 4 জন পড়বা, পড়ে কাজগুলো করে দেন হচ্ছে কেউ একজন তোমার, যদি লিডারশিপ নাও সেক্ষেত্রে হচ্ছে সবগুলো স্লাইড মার্ক করে সুন্দর করে কম্বাইন করে দেন আপলোড করে দেবা। ঠিক আছে? কাজ কিন্তু কম না,
তোমরা যদি অনেস্টলি করো কাজটা কিন্তু কম না। ঠিকঠাক মতো পড়াশোনা করে যদি তোমরা স্লাইডটা ক্রিয়েট করো, 4 জনের গ্রুপ কিন্তু দরকার। ঠিক আছে, তো আমি কি বুঝাইতে পারছি কাজটা কি তোমাদের? ম্যাম প্রতি আর লেয়ারে ট্রাই করবে মিনিমাম 5টা করে স্লাইড দিতে। মিনিমাম 5টা করে স্লাইড যেন এক একজনের তরফ থেকে আসে। ঠিক আছে, বেশি হলে প্রবলেম নাই, কিন্তু মিনিমাম 5টা স্লাইড যেন থাকে, ইনফরমেটিভ 5টা স্লাইড। আচ্ছা, আরেকটা কাজ যেটা করবা, যে তোমরা তোমরা যে ফ্রন্ট পেজটা ক্রিয়েট করবা, ওই ফ্রন্ট পেজের মধ্যে তোমরা হচ্ছে পার্ট গুলো লিখে দিবা। তোমাদের প্রত্যেকটা আইডি লিখে, তার জন্য যে আইডিটা লিখবা, প্রত্যেকটা আইডি লিখে পাশে লিখে দিবা যে কত কত নাম্বার থেকে কত নাম্বার স্লাইডটা তুমি করেছো। সে ফর এক্সাম্পল আইডি 10, সে কত, মানে ফার্স্ট 1 থেকে 1 নাম্বার স্লাইডটা অ্যাকচুয়ালি তোমার প্রেজেন্টেশন স্লাইড থেকে 2 থেকে 10 পর্যন্ত স্লাইড সে করেছে। তো ওখানে আইডি 10 এর পাশে সুন্দর করে স্লাইড নাম্বার 2 to 10 এভাবে লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারি যে কার কন্ট্রিবিউশন কতটুকু। ঠিক আছে, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, তো আমাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? নইলে আমরা একটু পড়াশোনার দিকে যাব। ম্যাম গ্রুপ মেম্বার কম বেশি হলে সমস্যা আছে। ম্যাম গ্রুপটা যদি আপনি করে দিতেন তাহলে ভালো হতো। গ্রুপটা আমি করে দিব? কেন, তোমরা এর আগে কখনো গ্রুপ ক্লাস করোনি? এখন যদি আমি গ্রুপ করে দিতে চাই অনেক টাইম লাগবে, বুঝছো? যেহেতু কাজটা হচ্ছে, আমি তোমাদেরকে 1 উইক টাইম দিলাম, এখন আমি গ্রুপ করে দিলে এখন তোমরা তোমাদের ক্লাসের মধ্যে কার সাথে কে কাজ করে অভ্যস্ত বা কার সাথে কে তোমাদের পেয়ার ভালো, সেটা তো তোমরা ভালো জানো। আর যদি প্রবলেম হয়, তোমাদের যদি সবারই প্রবলেম হয় গ্রুপ ক্রিয়েট করতে, সেক্ষেত্রে তোমরা ওই সিকোয়েন্স মেনটেন করে গ্রুপ ক্রিয়েট করো। প্রথম 4 জন, তারপরের 4 জন, তারপরের 4 জন, তারপরের 4 জন। আমি যদি করি সেক্ষেত্রে আমি তাই করবো। ঠিক আছে, ম্যাম গ্রুপ মেম্বার যদি বেশি হয় বা কম হয় সমস্যা হবে? না 4 জন হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, 4 জন ম্যাক্সিমাম। তো এর কম হলে প্রবলেম নাই, বাট এর বেশি হলে সমস্যা। ওকে ম্যাম। তোমাদের গ্রুপ ক্রিয়েট করতে প্রবলেম হলে তোমরা হচ্ছে রোল ওয়াইজ গ্রুপ ক্রিয়েট করে ফেলো, আইডি ওয়াইজ করে ফেলো। কনজিকিউটিভ আইডি গুলো নিয়ে 4 জন 4 জন করে গ্রুপ ক্রিয়েট করে ফেলো। আচ্ছা, আমাদের এখন হচ্ছে বললাম যে চ্যাপ্টার 4 শুরু করব, যেটা হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন। এই চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি কি পড়বো, বিভিন্ন কোডিং টেকনিক গুলো পড়বো। এখন কোডিং টেকনিক কেন আসবে, কারণ হচ্ছে যখন আমরা সেন্ডার থেকে রিসিভারের মধ্যে ডেটা পাস করব বা ডেটা ট্রান্সফার করব, তখন কি হচ্ছে, আমি বলছিলাম যে আমাদের ডেটা ট্রান্সমিশনটা মিডিয়ামের মধ্য দিয়ে সিগন্যালটা যাবে, তাই না? তুমি যদি লিখো যে হাই আই এম অ্যালিস বা আই এম এম, এই টাইপের কিছু একটা যদি লিখো, সরাসরি এই কথাটাই কিন্তু যাবে না, এটা অনেক ভাবে কাজ হবে। এটা আস্তে 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 বিটে কনভার্ট হবে, বিটে কনভার্ট হওয়ার পরে ওই বিটটাকে কি করতে হবে, সিগন্যালে কনভার্ট করতে হবে। অথবা মানে বিটে কনভার্ট হওয়া মানে কি, কোনো একটা ডেটাতে কনভার্ট হবে, সেটা হোক তোমার ডিজিটাল ডেটা, সেটা হোক তোমার অ্যানালগ ডেটা। দেন ওই ডেটাটাকে আমি কি করব, সিগন্যালে কনভার্ট করব, সিগন্যালে কনভার্ট করে দেন ট্রান্সমিশন মিডিয়ামের ভেতর দিয়ে অ্যাকচুয়ালি আমার ওই সিগন্যালটা যাচ্ছে। তো সিগন্যালটা অ্যাকচুয়ালি কি, ভোল্টেজের তারতম্য, তাই না? 0-র জন্য এক ধরনের ভোল্টেজ থাকবে, 1-এর জন্য আরেক ধরনের ভোল্টেজ থাকবে, তাই তো? কারণ কি, আমরা শুধুমাত্র ইলেকট্রিক পালসের কি একটা জিনিস ইউজ করতে পারি, অন অফ, কখন সেটা অ্যাক্টিভ কখন সেটা ডিঅ্যাক্টিভ, তাই না? তো ওই সিগন্যালটা ওভাবেই পাস হবে। আমাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি তুমি যে ডেটাটা দিচ্ছ, ওই ডেটাটা সরাসরি ট্রান্সমিশন মিডিয়ামের ভিতর দিয়ে আমি কোনোভাবে পাস করতে পারবো না। ওই ডেটাটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, সিগন্যালে কনভার্ট করতে হবে। সেটা তুমি ডিজিটাল সিগন্যাল হতে পারে, অ্যানালগ সিগন্যাল হতে পারে। আমরা লাস্ট ক্লাসে মানে লাস্ট স্লাইডে পড়েছিলাম যে আমরা ডেটা ট্রান্সমিশনের সময় হয় হচ্ছে অ্যানালগ পিরিয়ডিক সিগন্যাল ইউজ করতে পারি, অথবা ডিজিটাল নন পিরিয়ডিক সিগন্যাল ইউজ করতে পারি। ঠিক আছে, দ্যাট মিনস
যাই করো না কেন, ডিজিটালি করো অ্যানালগ ওয়েতে করো, তোমাকে কিন্তু সিগন্যালটাই পাস করতে হবে। তোমাকে কিন্তু তোমার ডেটা থেকে অ্যাকচুয়ালি সিগন্যালটা বের করে নিয়ে আসতে হবে। এই যে আমি ডেটা থেকে সিগন্যালটাকে কনভার্ট মানে সিগন্যালে কনভার্ট করতেছি, ডেটাটাকে সিগন্যালে কনভার্ট করতেছি, এটা হচ্ছে আমার কোডিং। ঠিক আছে, এনকোড বলে এটাকে, কোডিং। তো ডিফারেন্ট টাইপের কোডিং আছে কিসের উপর বেস করে, যে আমি কোন ধরনের ডেটা থেকে কোন ধরনের সিগন্যালে কনভার্ট করতেছি। দেখো প্রথম টাইপটা বলতেছে ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন, মানে আমি ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন। দেন আসতেছে আমার অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, মানে অ্যানালগ ডেটা দেওয়া থাকবে, ওই অ্যানালগ ডেটা থেকে আমি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব, এটাকে আমি বলতেছি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। ঠিক আছে, আর দেন আমরা পড়বো হচ্ছে ট্রান্সমিশন মোডস। দুই ধরনের, দুই টাইপ, মানে দুইটা ওয়েতে আমি ট্রান্সমিশন অ্যাকচুয়ালি করতে পারি, একটা হচ্ছে প্যারালাল মোড, একটা হচ্ছে সিরিয়াল মোড। আমরা একে একে এই টপিক গুলো দেখবো। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আমি কিভাবে ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি। তার জন্য বিভিন্ন ধরনের এনকোডিং টেকনিক আছে। তিনটা বেসিক টেকনিক হচ্ছে লাইন কোডিং, ব্লক কোডিং এবং স্ক্র্যাম্বলিং। এদের আন্ডারে আবার কতগুলো সাব ক্যাটাগরি আছে, এর অ্যাকচুয়ালি মেইন হচ্ছে ক্যাটাগরি। দেন এদের আন্ডারে কি কতগুলো করে টেকনিক আছে। লাইন কোডিং, সে লাইন কোডিং বাট বিভিন্ন ওয়েতে লাইন কোডিং করা হয়। ব্লক কোডিং কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মেকানিজম ইউজ করে ব্লক কোডিং করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট তোমার পার্ট বা পোর্শন। আজকে আমরা বেসিক্যালি ডিজিটাল টু ডিজিটাল কনভার্সনটা কভার করার চেষ্টা করব। তো লাইন কোডিং যেটা, সেটা হচ্ছে তোমার নর্মালি দেখো ফিগার থেকে ডিজিটাল ডেটা দেওয়া আছে, তোমার ডিজিটাল ইনফরমেশনটা দেওয়া আছে। এখানে কি বলতে 0101.0101 এই টাইপের করে একটা ডিজিটাল ইনফরমেশন দেওয়া আছে। তো এই ডেটাটাকে আমি অ্যাকচুয়ালি কিসে কনভার্ট করব, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। তো এখানে ফিগার থেকে আমি বুঝতেছি যখন 0 পাচ্ছি তখন নেগেটিভ ভোল্টেজে চলে যাচ্ছে, যখন 1 পাচ্ছি তখন পজিটিভ ভোল্টেজে চলে যাচ্ছে, যখন আবার 0 পাচ্ছি নেগেটিভ, যখন পজিটিভ, 1 পাচ্ছি পজিটিভ, এরকম করে করে চলতেছে। তার মানে কি এটা কি একটা ডেটা স্ট্রিম থেকে আমি সিগন্যালে কনভার্ট করতেছি, লাইন বাই লাইন, মানে বিট বাই বিট কনভার্ট করতেছি। এই জন্য এটাকে আমি কি বলতেছি, লাইন কোডিং। তো এই লাইন কোডিংটাই হচ্ছে ডিফারেন্ট টাইপের হয়। কিভাবে ডিফারেন্ট টাইপের হয়, যে জিরোকে আমি কি দিয়ে কোড করব, জিরোকে কি পজিটিভ ভোল্টেজ হিসেবে নিব নাকি নেগেটিভ ভোল্টেজ হিসেবে নিব, ওয়ান কে পজিটিভ হিসেবে নিব নাকি নেগেটিভ হিসেবে নিব, এই ধরনের সিচুয়েশন, এই ধরনের ডিসিশনের উপর বেস করে আমি লাইন কোডিং কে ডিফারেন্ট টাইপ করতে পারি। আচ্ছা, একটু পরে আসতেছি লাইন কোডিং এর টাইপ গুলোতে। আগে আমরা জেনে নিই যে ডেটা এলিমেন্ট কি আর হচ্ছে সিগন্যাল এলিমেন্ট কি। ডেটা এলিমেন্ট এই যে বললাম যে একটা একটা করে বিট, 0 একটা ডেটা এলিমেন্ট, 1 একটা ডেটা এলিমেন্ট, তোমার 0 একটা ডেটা এলিমেন্ট। কারণ কি, কারণ টোটালটা হচ্ছে আমার ডেটা, এবং ডেটার মধ্যে যে বিট গুলো আছে সেগুলো হচ্ছে আমার ডেটা এলিমেন্ট। আর সিগন্যাল এলিমেন্ট হচ্ছে যখন আমি একটা ডেটা সেটকে সিগন্যালে কনভার্ট করে দিলাম, তখন এই যে একটা ইউনিট পোর্শন অফ সিগন্যাল, ইউনিট পোর্শন অফ সিগন্যাল মানে কি, যে তোমার একটা ইউনিট ডেটাকে প্রকাশ করতে, ইউনিক ডেটাকে তুমি যে পরিমাণ সিগন্যালে কনভার্ট করছো সেটাকে আমি বলছি সিগন্যাল এলিমেন্ট। যেমন এখানে দেখো 0 কে আমি কি নেগেটিভ ভোল্টেজে কনভার্ট করছি, এই পোর্শন হচ্ছে আমার একটা সিগন্যাল এলিমেন্ট। 1 কে আমি পজিটিভ পোর্শনে দিলাম, এটা হচ্ছে আমার একটা সিগন্যাল এলিমেন্ট। আবার এটা হচ্ছে আরেকটা সিগন্যাল এলিমেন্ট। ঠিক আছে, তো এখানে দেখো বলতেছে যে তোমার এই যে শর্টেস্ট ইউনিট অফ ডিজিটাল সিগন্যাল, সিগন্যালের সবচেয়ে ছোট ইউনিটটাকে আমি বলতেছি সিগন্যাল এলিমেন্ট। ডেটা এলিমেন্টের জন্য আমরা বের করি ডেটা রেট, মানে পার সেকেন্ডে কি পরিমাণে ডেটা বা কি পরিমাণে বিট তুমি পাঠাতে পারতেছো, সেটা হচ্ছে ডেটা রেট। ডেটা এলিমেন্টের জন্য আমি ডেটা রেট বা বিট রেট ইউজ করি। আর সিগন্যাল এলিমেন্টের জন্য আমি ইউজ করি হচ্ছে সিগন্যাল এলিমেন্ট রেট অথবা বড রেট, এটাকে বলে BAUD, বড রেট। এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, আর একটা রেশিও, যে রেশিওটা হচ্ছে ডেটা এলিমেন্ট বাই সিগন্যাল এলিমেন্ট। এখানে আর রেশিওটার কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। একটা সিগন্যাল দিয়ে একটা মাত্র ডেটাকে আমি কোড করব, এনকোড করব। ঠিক আছে, একটা সিগন্যাল এলিমেন্ট দিয়ে একটা ডেটাকে এনকোড করব, দ্যাট মিন্স কি আমার ডেটা এলিমেন্ট বাই সিগন্যাল এলিমেন্ট ইকুয়ালস টু হোয়াট, রেশিও আরটা কি হবে,
ওয়ান হবে না, কারণ একটা ডেটা ওয়ান এলিমেন্টকে হবে। আমি একটা সিগন্যাল এলিমেন্টে এনকোড করতেছি, তার মানে কি রেশিওটা হচ্ছে ওয়ান। আবার এখানে দেখো যে দুইটা সিগন্যাল এলিমেন্টকে আমি একটা ডেটা এলিমেন্টে এনকোড করতেছি, মানে একটা ডেটা এলিমেন্টের জন্য আমি দুইটা সিগন্যাল এলিমেন্ট ইউজ করতেছি, একটা নেগেটিভ ভোল্টেজ একটা পজিটিভ ভোল্টেজ। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কি হবে, আর রেশিও 1/2, কারণ আমি কি জানি আর ইকুয়ালস টু ডেটা এলিমেন্ট বাই সিগন্যাল এলিমেন্ট। তো এখানে একটা ডেটাকে এনকোড করার জন্য আমি দুইটা সিগন্যাল এলিমেন্ট ইউজ করতেছি, বা একটা বিটকে এনকোড করার জন্য আমি দুইটা সিগন্যাল এলিমেন্ট ইউজ করতেছি। দ্যাট মিনস আর এর রেশিওটা হচ্ছে কি, আরটা হবে 1/2। আবার এখানে দেখো দুইটা ডেটা এলিমেন্টকে আমি এনকোড করতেছি একটা সিগন্যালের মধ্যে, দ্যাট মিনস এখানে কি হবে 2/1, তাই না? দ্যাট মিনস আর ইকুয়ালস টু 2। আবার এখানে দেখো যে টোটাল তিনটা সিগন্যাল এলিমেন্টের মাধ্যমে আমি চারটা ডেটা এলিমেন্টকে কোড করতেছি, এটা কি হবে 4/3, তাই না রেশিওটা, কারণ ডেটা এলিমেন্ট বাই সিগন্যাল এলিমেন্ট, দ্যাট মিনস এটা কি হচ্ছে 4/3। এটি বোঝা গেছে যে রেশিও আরটার ভ্যালুটা। হ্যাঁ, তো এখানে ওগুলোই বললো যে প্রতি সেকেন্ডে যতগুলো বিট যাচ্ছে সেটা হচ্ছে বিট রেট বা ডেটা রেট, দেন সিগন্যাল রেট হচ্ছে বড রেট, প্রতি সেকেন্ডে কতগুলো সিগন্যাল ইউনিট যাচ্ছে। আচ্ছা, রেশিও হচ্ছে আর। এখন কথা হচ্ছে আর বাড়লে ভালো নাকি আর কমলে ভালো? আর বাড়লে ভালো। আর বাড়া মানে কি, তোমার ডেটা এলিমেন্টের পরিমাণটা বাড়তেছে, সিগন্যাল এলিমেন্টের পরিমাণটা কমতেছে। হুম, তো যেহেতু আমি কম সংখ্যক সিগন্যাল এলিমেন্ট দিয়ে বেশি সংখ্যক ডেটা পাস করতে পারতেছি, তার মানে একটা জিনিস সবসময় মনে রাখবা যে ডেটা রেট মানে যে পরিমাণে ডেটা এলিমেন্ট আমি পাঠাচ্ছি, ডেটা রেটটা কি ইনক্রিজ করা মানে কি তুমি কম সময়ে বেশি সংখ্যক ইনফরমেশন সেন্ড করতে পারতেছো। আর সিগন্যাল এলিমেন্টটা কমানো মানে কি বা বাড়ানো মানে কি, সিগন্যাল এলিমেন্টটা বেড়ে যাওয়া মানে হচ্ছে, দেখো সিগন্যাল এলিমেন্ট বেড়ে যাওয়া মানে হচ্ছে তোমার কি ব্যান্ডউইথটা বেড়ে যাবে, কারণ তোমার সিগন্যালটা যত বড় হবে তোমার ওটা পাস করতে কি লাগবে, ব্যান্ডউইথ অত বেশি লাগবে, তাই না? তো সিগন্যালটা যদি তোমার ন্যারো হয় সেক্ষেত্রে ব্যান্ডউইথ কম লাগবে, সিগন্যালটা যদি ওয়াইড হয় সেক্ষেত্রে ব্যান্ডউইথ বেশি লাগবে। সেজন্য আমি বলতেছি সিগন্যাল এলিমেন্ট যত কম হয় তত ভালো, কারণ আমরা ব্যান্ডউইথ খুব বেশি অ্যাভেলেবেল থাকে না। আর যে পরিমাণে ডেটা প্রতিদিন পাস হচ্ছে বা পিপলের সংখ্যা যে পরিমাণে বাড়তেছে, তোমার ইউজারের সংখ্যা যে পরিমাণে বাড়তেছে, ওই ব্যান্ডউইথ দিয়ে কিন্তু আমরা কি কভার করতে পারবো না, নেক্সট ডেই কভার করতে পারবো না, ইভেন এখনো পারা যায় না। এখনো আমাদের মতো কান্ট্রিতে কিন্তু ব্যান্ডউইথের অনেক প্রবলেম। তো আমরা কি চিন্তা করি বা সবখানেই এই চিন্তাটা করা হয় যে কি মানে ব্যান্ডউইথটা কিভাবে কম রেখে আমি অধিক পরিমাণে ডেটা ট্রান্সফার করতে পারি। তো এর জন্য আমি কি করি, রেশিওটা যদি আর এর বেশি হয় সেক্ষেত্রে ভালো আমার জন্য। কেন আর এর রেশিও ভালো, কারণ আমি জানি যে ডি বাই এস, আর ইকুয়ালস টু কি ডি বাই এস, মানে ডেটা এলিমেন্ট ডিভাইডেড বাই সিগন্যাল এলিমেন্ট। তো যদি আমি আর এর ভ্যালুটা বাড়াইতে চাই, তার মানে এই উপরের পোর্শনটা বাড়াতে হবে। ডেটা রেটের ভ্যালুটা কি, ডেটা এলিমেন্টের ভ্যালুটা যত বাড়বে আর এর ভ্যালু তত বাড়বে, তাই না? আর আমি জানি যে ডেটা রেট আর সিগন্যাল এলিমেন্টের ভ্যালু যত বাড়বে আর এর ভ্যালু তত কমবে। তো সিগন্যাল এলিমেন্টটা বাড়ানো আমার আসলে দরকার নাই, কারণ সিগন্যাল এলিমেন্ট যত কমায় রাখতে পারি তত আমার জন্য ভালো, ব্যান্ডউইথ কম লাগবে। আর ডেটা এলিমেন্ট যত বাড়াতে পারি তত আমার জন্য ভালো, কারণ ওই কম ব্যান্ডউইথের মধ্য দিয়ে আমি বেশি পরিমাণে ডেটা পাস করতে পারবো। ঠিক আছে, এই যে এই লাইনটা, এই তিনটা লাইন পড়ো, পড়লেই বুঝতে পারবা এই তিনটা লাইনে অ্যাকচুয়ালি এই কথাটাই বলতে। ডেটা রেটটা বাড়ানো মানে অ্যাকচুয়ালি আমার স্পিডটা বাড়ানো, ফাস্ট, কত ফাস্ট আমি ডেটা ট্রান্সফার করতে পারতেছি। আর সিগন্যাল রেটটা ডিক্রিজ করা মানে হচ্ছে তোমার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টটাকে কোড করা, মানে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টটাকে কি কমায় নিয়ে আসা, কম সংখ্যক ব্যান্ডউইথের মধ্যে বা যেই তোমার অ্যাভেলেবেল ব্যান্ডউইথ আছে ওটার ভিতর দিয়ে তুমি ফাস্ট ওয়েতে অধিক সংখ্যক ডেটা ট্রান্সফার করতে পারতেছো। আচ্ছা, এখানে দেখো যে ডেটা রেট এবং সিগন্যাল রেটের মধ্যে একটা সম্পর্ক দেখাচ্ছে, এবং এই সম্পর্কটা মানে তোমাদের কাছে যদি খাতা কলম থাকে সেক্ষেত্রে লিখে নাও, কারণ নেক্সটে আমাদের এই রিলেশনটা একটু দরকার পড়বে নেক্সট কয়েকটা স্লাইড পরে। দেখো এখানে বলতেছে সিগন্যাল রেট ইকুয়ালস টু সি
মাল্টিপ্লাইড বাই এন মাল্টিপ্লাইড বাই 1/r। এটা কি, আরটা কি আমার রেশিওটা, তাই না, সিগন্যাল রেট এবং ডেটা রেটের রেশিওটা। তো বড রেট এবং বিট রেটের মধ্যে, বড রেট কি সিগন্যাল রেট আর বিট রেট কি ডেটা রেট, বড রেট এবং বিট রেটের মধ্যে সম্পর্কটা হচ্ছে সি গুণ এন গুণ 1/r। এখানে সি হচ্ছে তোমার একটা কেস ভেক্টর, আর এটা সবসময় অন এভারেজ। তো কোনো ম্যাথমেটিক্যাল টার্ম যদি আসে সেক্ষেত্রে সি এর ভ্যালু দেওয়া থাকে, অথবা যদি সি এর ভ্যালু দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমরা এভারেজ ভ্যালুটাকে কাউন্ট করবে। এভারেজ ভ্যালু হচ্ছে 1/2 অথবা 0.5। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল একটা কেস ভেক্টর। আর আরটা তো আমরা জানি রেশিও, আর এন হচ্ছে আমার বিট রেট। ঠিক আছে, তো এই ছিল আমাদের বড রেট এবং বিট রেটের মধ্যে সম্পর্ক। এখন দেখো এই এক্সাম্পলটাতে কি বললো, দ্য সিগন্যাল ইজ ক্যারিং ডেটা ইন ফেজ ওয়ান ডেটা এলিমেন্ট ইজ এনকোডেড অ্যাজ ওয়ান সিগন্যাল এলিমেন্ট। হ্যাঁ, কি বললো যে একটা ডেটা এলিমেন্ট একটা সিগন্যাল এলিমেন্টে আমি এনকোড করলাম, তার মানে কি 1/1 equals to 1 না, রেশিও আর। if the bit rate is 100 kbps, what is the average value of the baud rate if c is between 0 and 1? এখানে দেখো c বলছে 0 এবং 1 এর মধ্যে, দ্যাট মিন্স তোমার এভারেজ কেসটা হিসাব করতে হবে। এভারেজ কেস আমার জন্য হিসাব করা ইজি, এটা আমি জানি যে 0.5 অথবা হাফ 1/2। তো এখন দেখো আমি জানি যে এখানে আমাকে কি দিয়ে দিল, বিট রেটটা দিয়ে দিল। তো সি এর ভ্যালু আমি পাচ্ছি, আর এর ভ্যালু পাচ্ছি, এন এর ভ্যালু পাচ্ছি। সেক্ষেত্রে কি বড রেট আমার বের করা কি ইজি না, আমি তো সূত্র জানি। ওই ফর্মুলাটা দেখে আমি জাস্ট এই ভ্যালু গুলো বসানোর পরে বড রেট যা আসে তাই। 100 kbps তার মানে 100 × 10⁻³ bps। আর এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু হচ্ছে 1/2, 2 দিয়ে ভাগ করে দিলে কি হয় 50,000 বড অথবা 50 কিলো বড। ঠিক আছে, আচ্ছা এটা কি বোঝা গেছে? হ্যালো, ম্যাম এন এর মানটা এন এর মানটা 1,00,000 কেমন? এন এর মানে বুঝি নাই, এন এর মানে কি সমস্যা? এন এর মানটা তো দেয়া আছে এখানে, ডেটা জি রেট ম্যাম। বলো না, বিট রেট। বিট রেট হচ্ছে ডেটা রেট, তোমাদেরকে এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়তে হবে, মনে রাখতে হবে। ডেটা এলিমেন্ট, এটার রেটটাকে আমি বলতেছি বিট রেট। কেন? কারণ ডেটা এলিমেন্টটা অ্যাকচুয়ালি এক একটা বিট, এর জন্য এটা রেটটাকে আমি বলতেছি বিট রেট। সিগন্যাল এলিমেন্টের রেটটাকে আমি বলতেছি বড রেট। ঠিক আছে, তো এখন তোমাকে হয়তো বা কোশ্চেনের মধ্যে সরাসরি বলে দিবে না যে বিট রেট এত, বা এটা বলে দিতে পারে যে ডেটা এলিমেন্ট রেট এত, অথবা সরাসরি বলে দিতে পারে বিট রেট এত। মানে এটা তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কিসের মানটা দিয়ে দিচ্ছে। ম্যাম এমন ম্যাথ কি এক্সামে থাকবে? ম্যাথ এক্সামে একদম যে এক্স্যাক্টলি এটা থাকবে তা না, তবে ম্যাথ তো থাকতে পারে। মানে পারে বলতে দেখো প্রিভিয়াস প্রিভিয়াস লেকচারেও কিন্তু আমাদের ম্যাথ ছিল, তো ম্যাথ তো তোমরা দু একটা পাবাই কোশ্চেনের মধ্যে। আচ্ছা দেখো এখানে বলতেছে ব্যান্ডউইথ এবং সিগন্যাল রেটের মধ্যে এবার রিলেশনটা কি। ওটা ছিল বড রেট এবং বিট রেটের মধ্যে রিলেশন, এখন বলতেছে বড রেট সিগন্যাল রেট কি, বড রেট, বড রেট এবং ব্যান্ডউইথের মধ্যে রিলেশনটা কি। আমি যদি শুধু ডেটা রেটের সাথে রিলেশন আগে দেখি সেক্ষেত্রে কি হচ্ছে, নাইকুইস্ট থিওরেম অনুযায়ী। আচ্ছা এটা কি নাইকুইস্ট থিওরেম? না, নাইকুইস্ট থিওরেম পরে আসবে। এটা হচ্ছে মিনিমাম ব্যান্ডউইথ। মিনিমাম ব্যান্ডউইথ কি হতে হবে, ডেটা রেটের সাথে আমার যেই পরিমাণে ডেটা তুমি পাঠাতে চাচ্ছ, যে পরিমাণে বিট তুমি পাঠাতে চাচ্ছ, সেটার সাথে অবভিয়াসলি আমার ব্যান্ডউইথ সম্পর্কিত হবে। তো এখানে ফর্মুলাটা দেখাচ্ছে সি ইন্টু এন ইন্টু 1/r। তার মানে দেখো এটা কিসের ফর্মুলা, একটু আগে দেখে আসছি না, এস ইকুয়ালস টু সি ইন্টু এন ইন্টু 1/r। তার মানে কি এটা সিগন্যাল রেটের বা বড রেটের, হ্যাঁ বড রেটের ফর্মুলাটা না। দ্যাট মিন্স কি মিনিমাম ব্যান্ডউইথ ইকুয়ালস টু বড রেট। তার মানে তোমার বড রেট যা হবে সেটা আমার মিনিমাম ব্যান্ডউইথ থাকতেই হবে। যদি মিনিমাম ব্যান্ডউইথ আমার সেটা না থাকে সেক্ষেত্রে আমি সেই সিগন্যালটা, সেই স্পেসিফিক সিগন্যালটা ওই চ্যানেল দিয়ে পাস করতে পারবো না। ঠিক আছে,
এখন দেখো এইটাকে, এই ইকুয়েশনটাকে একটু ঘোরায় পেঁচায় লিখতে কি হয়, যদি আমি এখন এন এর থ্রুতে, এন এর দৃষ্টিকোণ থেকে দেখতে চাই, এন ইকুয়ালস টু হোয়াট, বি বাই সি ইন্টু আর, তাই না? এখানে দেখো তাই বলছে ম্যাক্সিমাম। তোমাকে যদি বলে যে কোন একটা ডেটা রেটের জন্য বা কোন একটা সিগন্যাল রেটের জন্য ব্যান্ডউইথ কত হতে পারে, সেক্ষেত্রে কি তুমি জানো যে মিনিমাম ব্যান্ডউইথ হবে অবশ্যই সিগন্যাল রেটের সমান বা বড রেটের সমান। তো ওই বড রেটের ফর্মুলা থেকে তুমি বলতে পারো যে সিগন্যাল রেটটা আসলে তোমার ডেটা রেটের সাথে কিভাবে কানেক্টেড। আবার যদি জাস্ট বলে দেয় যে তোমার ম্যাক্সিমাম ডেটা রেট দেওয়া আছে, ম্যাক্সিমাম এতগুলো ডেটা পাস হতে পারে, তো ওইটার জন্য তোমার ব্যান্ডউইথ কত লাগবে, তো ওইটা বের করতে পারবে না। যদি ডেটা রেট দেওয়া থাকে সেটার জন্য ব্যান্ডউইথ বের করতে পারবে না, অথবা ব্যান্ডউইথ দেওয়া থাকলে সেটার জন্য ডেটা রেট বের করতে পারবে না। যেমন এই ফর্মুলা দিয়ে কি হয়, ব্যান্ডউইথ দেওয়া থাকবে, তোমার ডেটা রেটটা বের করতে পারবা। আবার এই ফর্মুলা দিয়ে কি হচ্ছে, ডেটা রেট দেওয়া আছে, মিনিমাম ব্যান্ডউইথটা বের করতে পারবা, তাই না? দুইটা কিন্তু আসলে সেম জিনিসই, জাস্ট তোমার মানে ইকুয়েশনের লেফট রাইট করে করে দুইটা ফর্মুলা কিন্তু নিয়ে আসছে। যেমন এন ইকুয়ালস টু কি, এখান থেকেই তো বের হয়ে আসে, এন ইকুয়ালস টু বি ইন্টু ওয়ান বাই সি, এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি, ইন্টু আরটাকে যদি এই সাইডে নিয়ে আসি, ওয়ান বাই আরটাকে এই সাইডে নিয়ে আসলে কি হবে, আর। তো এটা তো এই ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো বলতেছে যে দা ম্যাক্সিমাম ডেটা রেট অফ দ্য চ্যানেল ইজ নাইকুইস্ট ফর্মুলা অনুযায়ী। নাইকুইস্টের বিট রেট আমার মনে আছে, আমরা কিন্তু গত ক্লাসে পড়ছি নাইকুইস্ট এর বিট রেট। একটা চ্যানেলের মানে ক্যাপাসিটি কি হবে, বা একটা চ্যানেলের ম্যাক্সিমাম ব্যান্ড মানে ব্যান্ডউইথ না, বিট কতগুলো বিট ম্যাক্সিমাম সে ট্রান্সফার করতে পারবে, সেটা কি করছিলাম, 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু লগ 12, এটা করছিলাম না, লেভেলের উপর ডিপেন্ড করে। নয়েজ লেস চ্যানেলের জন্য নাইকুইস্টের ফর্মুলা কিছুর জন্য দেয়, নয়েজ লেস চ্যানেলের জন্য দেয়, তাই না? আর শ্যানোস ফর্মুলা দেয় নয়েজি চ্যানেলের জন্য। তো নয়েজলেস চ্যানেলের জন্য কি 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 পাইছিলাম আমরা, 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু লগ এল। এখানে এলটা কি, এলটা কি, কালকেই কিন্তু মাত্র ক্লাসটা নেওয়া হইলো। ইন্টু ব্যান্ডউইথ ইন্টু লগ টু এল, এখানে এলটা কি, বিট রেট। না এটা বিট রেট না, এটা হচ্ছে তোমার সিগন্যাল লেভেল, সিগন্যালের লেভেল। মনে আছে একটা সিগন্যালকে কত ভাবে মানে আমরা কি করতে পারতাম, যদি আমি বলি যে দুইটা লেভেল, জাস্ট দুইটা লেভেল, ঠিক আছে। আবার যদি আমি বলি যে সিগন্যালের লেভেল তিনটা, তাহলে আমি কি করতে পারি, এটা হচ্ছে আমার 3 লেভেলের সিগন্যাল। দেখছিলাম না আমরা গত ক্লাসে, একটা সিগন্যালের লেভেলের উপর ডিপেন্ড করে যে তার বিট রেট কত হবে। তারপর আমরা বলছিলাম যে তার মানে কি লেভেল তত বাড়াই দিব বিট রেট কি তত বেড়ে যাবে কিনা, বা বিট রেট বাড়াতে পারতেছি, লেভেল বাড়ানো মানে বিট রেট বাড়াতে পারতেছি, তার মানে কি এটা আমার জন্য অনেক বেশি ভালো কিনা, তাই না? এই কথাগুলো তো আমরা পড়ছিলাম বা এগুলো তো দেখছিলাম, এই জিনিসগুলো। পড়াশোনা তো করো না, পরীক্ষা তো চলে আসছে, 30 তারিখ থেকে তো তোমাদের পরীক্ষা। আচ্ছা দেখো এখন কি বলতেছে যে এটা কি মানে নাইকুইস্টের বিট রেটের সাথে কি তোমার একটু আগে ফর্মুলাটা যাচ্ছে কিনা সেটা বলতেছে। তো অবশ্যই যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে যাবে, যদি আমি বলি একটা সিগন্যাল পাস হচ্ছে একটা বিট দিয়ে, সেক্ষেত্রে এটা অনেকটা কিসের সমান হয়ে যায়, আর এর সমান হয়ে যায়। কারণ কি আর ইকুয়াল টু আমি জানি 1/1 ইকুয়াল টু 1, তখন লগ টু এলও হচ্ছে 1, ঠিক আছে। প্রতি সিগন্যালে একটা করে বিট পাস, আবার প্রতি সিগন্যাল এলিমেন্টে একটা করে বিট পাস, আবার বি তো এখানে অলরেডি আছে। আর এখানে কি বলতেছে, টুটাও চলে আসে, কেন, কারণ আমি বলতেছি এভারেজ কেস ফ্যাক্টর হচ্ছে 0.5। তো এভারেজ কেস ফ্যাক্টর 0.5 মানে কি 1/2 না, তো 1/c মানে কি 1/1/2, তার মানে কি 2 না। জি ম্যাম। দ্যাট মিনস এখান থেকে 2 আসলো, বিও আসলো, লগ টু এলও আসলো। কখন, যখন একটা সিগন্যাল এলিমেন্ট দিয়ে একটা ডেটা পাস হবে, তখন আমার এই ফর্মুলাটার সাথে নাইকুইস্টের চ্যানেলের মানে নয়েজলেস চ্যানেলের যে ফর্মুলাটা সেটা ইকুয়াল হবে, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে?
না ম্যাম। এগুলো কিন্তু তোমাদেরকে বই পড়তে হবে। এই দেখো পাশাপাশি আমি বই ওপেন করে রাখছি, এটা কিন্তু 4th চ্যাপ্টার, টু দা পয়েন্টে সব দেওয়া আছে। স্লাইডের মধ্যে একটু কম কম করে দেওয়া, বইয়ের মধ্যে একটু বেশি করে দেওয়া। বইটা কিন্তু একবার রিডিং করতেই হবে তোমাদেরকে সবাইকে, পরীক্ষা যদি ভালো করতে চাও। সবার বইটা এই যে, আমরা এই পর্যন্ত দেখছি। আচ্ছা, এরপরে দেখি যে লাইন কোডিং। বললাম যে লাইন কোডিং স্কিমের ডিফারেন্ট টাইপ অফ লাইন কোডিং আছে। আমার ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য 3টা ওয়ে আছে। একটা হচ্ছে লাইন কোডিং, একটা হচ্ছে ব্লক কোডিং, আর একটা হচ্ছে স্ক্র্যাম্বলিং। এখন লাইন কোডিং এর ডিফারেন্ট ডিফারেন্ট লাইন কোডিং স্কিমের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে। এখন অ্যাকচুয়ালি আমাকে প্রথমে জানা উচিত যে লাইন কোডিং করে আমার সুবিধাটা কি। এখানে কয়েকটা সুবিধা আছে, যেমন বেস লাইন ওয়ান্ডারিং একটা সুবিধা, ডিসি কম্পোনেন্ট একটা সুবিধা, সিনক্রোনাইজেশন, সেলফ সিনক্রোনাইজেশন, বিল্ডিং এরর, ইমিউনিটি টু নয়েজ এন্ড ইন্টারফারেন্স এন্ড কমপ্লেক্সিটি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা একটার পর একটা দেখি যে কি মিন করতেছে। লাইন কোডিং এর একটা ভালো লাইন কোডিং স্কিমের এই ক্যাপাবিলিটি গুলো থাকা দরকার, কিন্তু সবগুলো স্কিমের থাকবে না। প্রথম থেকে আমরা যে লাইন কোডিং গুলো পড়ে আসবো দেখবা সবগুলো টেকনিকে এই ধরনের এই ক্যাপাবিলিটি গুলো থাকবে না। কোনো না কোনো প্রবলেম মানে প্রত্যেকটাতে থাকে। যদি কোনোটার মধ্যে বেস লাইন ওয়ান্ডারিং থাকে, দেখা যাবে খুব নর্মাল, তোমার কমপ্লেক্স না, সিম্পল লাইন কোডিং স্কিম যেটা আমার দরকার, এটা যদি আমি স্যাটিসফাই করতে যাই, কমপ্লেক্সিটি না আনি, সিম্পল কোনো স্কিম আমি যদি ক্রিয়েট করি বা সিম্পল কোনো টেকনিক যদি আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে সেটাতে দেখবা যে বেস লাইন ওয়ান্ডারিং প্রবলেম থাকবে, ডিসি কম্পোনেন্ট প্রবলেম থাকবে, সেলফ সিনক্রোনাইজেশন প্রবলেম থাকবে। আচ্ছা, তারপরে দেখা যাবে যে এই 3টা বা 4টা প্রবলেম যদি আমি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমার স্কিমটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, তখন আর এটাতে সে মানে স্যাটিসফাই করতে পারবে না। ঠিক আছে, দ্যাট মিনস মানে এমন কোনো লাইন কোডিং স্কিম নাই যে নাকি সবগুলোকে স্যাটিসফাই করে, কোনো না কোনো দিক থেকে কেউ না কেউ পিছিয়ে আছে। তো বেস লাইন ওয়ান্ডারিংটা আসলে কি, এটা তোমরা একটু রিডিং করে নিও, রিডিং করলে বুঝবা। কিন্তু মেইন কথা যেটা সেটা হচ্ছে তোমার, ধরো যে একটা সিগন্যাল মানে একটা ডিজিটাল ডেটা তোমার পাস করতে দিচ্ছি আমি, আমি সেন্ডার থেকে রিসিভারে পাস করছি। এখন ডেটাটা যদি এমন হয় 0 0 0 0 0 0 0 0 0 1 1 1 আবার 0 0 0 0 0 অনেকগুলা জিরো। ঠিক আছে, যদি জিরো মানে কনজিকিউটিভ অনেকগুলো জিরো চলে আসে বা কনজিকিউটিভ অনেকগুলো ওয়ান চলে আসে, তো নয়েজ। আচ্ছা দেখো, যদি কনজিকিউটিভ জিরো চলে আসে বা কনজিকিউটিভ অনেকগুলো ওয়ান চলে আসে, হুম, আচ্ছা, যদি অনেকগুলো জিরো বা অনেকগুলো ওয়ান পাশাপাশি চলে আসে, কনজিকিউটিভ জিরো কনজিকিউটিভ ওয়ান চলে আসে, সেক্ষেত্রে তুমি যখন এটাকে সিগন্যালটাকে এনকোড করতে থাকবা তখন একটি কি হবে, ধরো যে তুমি জিরোর জন্য নেগেটিভ ভোল্টেজ এনকোড করতেছো, আর ওয়ানের জন্য মানে ব্যাপারটা এমন হবে, জিরো যদি পাওয়া যায় এরকম হবে, আর ওয়ান যদি পাওয়া যায় এরকম হবে। ঠিক আছে, তো এখন দেখো যদি জিরো পাও, কনজিকিউটিভ জিরো পাও অনেকগুলো, সেক্ষেত্রে কি হচ্ছে, একটা এটার জন্য একটা জিরো, এটার জন্য একটা জিরো, এটার জন্য একটা জিরো, মানে প্রত্যেকটা বিটের জন্য তো একটা তোমার ইন্টারভেল আছে, বিট ইন্টারভেল থাকে, যে এই বিটটা একটা বিট ইন্টারভেল মানে কি, যে কতটুকু ডিস্টেন্স একটা বিট নিয়ে রাখছে। তো প্রত্যেকটা বিটের একটা তোমার স্পেসিফিক ইন্টারভেল থাকবে।
তো দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি কি হচ্ছে, মাইনাসে এনকোড হচ্ছে, এনকোড হচ্ছে, এনকোড হচ্ছে, এনকোড হচ্ছে, এনকোড হচ্ছে, এনকোড হচ্ছে। আবার যখন ওয়ানে গেল তখন আবার কন্টিনিউয়াসলি ওয়ানে এনকোড হচ্ছে, এনকোড হচ্ছে, এনকোড হচ্ছে। আবার যখন জিরোতে গেল তখন কন্টিনিউয়াসলি জিরোতে এনকোড হচ্ছে, টানা। ঠিক আছে, এই যে প্রবলেমটা হচ্ছে, আচ্ছা, তো এই যে প্রবলেমটা হচ্ছে, দেখো যে কন্টিনিউয়াসলি জিরোর জন্য আমি জিরো এনকোড করার জন্য যে ব্যাপারটা হচ্ছে যে এখন যদি তুমি 50টা জিরো পাশাপাশি পাও বা 100টা জিরো পাশাপাশি পাও বা 1000টা জিরো পাশাপাশি পাও, সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ ধরে তোমার ইয়েটা মানে সিগন্যালটা কিন্তু সেম জায়গায় থাকবে, সে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে বলা হচ্ছে বেস লাইন ওয়ান্ডারিং। হ্যাঁ, এটা কেন প্রবলেম করে, যখন রিসিভার এন্ডে তুমি এই সিগন্যালটা পাঠাবা, রিসিভার এন্ডে যখন যাবে, রিসিভার কিন্তু তখন অনেকক্ষণ ধরে জিরো পাওয়ার কারণে বা অনেকক্ষণ ধরে ওয়ান পাওয়ার কারণে একটা টাইমে সে কি করবে, সে কিন্তু আর লেভেলের মধ্যে তারতম্য খুঁজতে পাবে না। ঠিক আছে, তার জন্য কিন্তু এনকোড করাটা কষ্টসাধ্য হবে, মানে ডিকোড, এনকোড না, ডিকোড করাটা কষ্টসাধ্য হবে, যে সিগন্যাল দেখে এটা জিরো নাকি ওয়ান সেটা ডিকোড করাটা কষ্টসাধ্য হবে। প্লাস দেখা যায় যে মাঝে মাঝে সিনক্রোনাইজেশন প্রবলেম হবে। সিনক্রোনাইজেশন প্রবলেমটা কি, এই যে তুমি বিট ইন্টারভেলটা দিচ্ছ, এখানে একটা বিট যতটুকু জায়গা নিয়ে আসবে, সেন্ডার থেকে একটা বিট যতটুকু যতটুকু জায়গা নিয়ে যাবে, রিসিভার এন্ডে যাওয়ার পরেও একটা বিট কি অতটুকু অতটুকু জায়গা নিয়েই তাকে আসতে হবে। তো যদি কোনো একটা জায়গায় মনে করো একটুখানি পোর্শনও যদি তার আপ ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে হয় কি যে একটা বিটের জায়গায় আরেকটা বিট সে ধরে ফেলে। সেন্ডার পাঠাচ্ছে জিরো কিন্তু রিসিভার ধরে ফেলতেছে ওয়ান, সেন্ডার পাঠাচ্ছে ওয়ান কিন্তু রিসিভার ধরে ফেলতেছে ওয়ান, জিরো। তো এই যে প্রবলেম গুলো হচ্ছে, এগুলো কিসের জন্য হচ্ছে, সিনক্রোনাইজেশনের জন্য। আর এই কনজিকিউটিভ জিরোর জন্য বা কনজিকিউটিভ ওয়ানের জন্য সে যে তোমার মানে ঠিক মতো যে ডিকোড করতে পারতেছে না যে কোনটা জিরো কোনটা ওয়ান, এটাকে আমি বলতেছি বেজ লাইন ওয়ান্ডারিং। এবং এই প্রবলেমটা তোমার কিছু কিছু লাইন কোডিং স্কিমের মধ্যে খুব বেশি প্রকট, এবং কিছু কিছু লাইন কোডিং স্কিমের মধ্যে সেটাকে ওভারকাম করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে সেগুলো হচ্ছে বেশি কমপ্লেক্স হয়ে যায়। ঠিক আছে, তো বোঝা গেছে বেজ লাইন ওয়ান্ডারিং ব্যাপারটা কি, এটা পড়লে তোমরা আরেকটু ভালো বুঝতে পারবা। এরপরে আসতেছে ডিসি কম্পোনেন্ট প্রবলেম। এটা কি, এটাও তোমার কাইন্ড অফ মানে বেসলাইন ওয়ান্ডারিং এর যে সমস্যাটা ছিল ওইটার জন্যই হয়। যেমন কনজিকিউটিভ জিরো বা কনজিকিউটিভ ওয়ান যখন তুমি পাবা, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, কিন্তু অনেকক্ষণ ধরে একই ভোল্টেজে পড়ে আছে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে একই ভোল্টেজে পড়ে থাকার জন্য হয় কি যে তোমার ভোল্টেজ যেহেতু চেঞ্জ হচ্ছে না, তো যেখানে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না তার মানে সিগন্যালের তো অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস কি হচ্ছে, না অ্যামপ্লিটিউড না, অ্যাকচুয়ালি ভোল্টেজ চেঞ্জ না হওয়া মানে কি, সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, তাই না? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, এরকম এরকম তুমি যে ফ্রিকোয়েন্সি একটা একটা করে সাইকেল পাইতা, ওই জিনিসটা কি পাবা? ভোল্টেজ চেঞ্জ না হওয়ার জন্য হবে কি যে তুমি হয়তো একটা টাইমে একদম নেগেটিভ ভোল্টেজে পড়ে আসো, আরেকটা টাইমে হয়তো একেবারে পজিটিভ ভোল্টেজে পড়ে আসো অনেকক্ষণ ধরে, এতে করে ওর জন্য তোমার ফ্রিকোয়েন্সি এরকম হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি তারতম্য বোঝা যাবে না বা ফ্রিকোয়েন্সি থাকবে না, ফ্রিকোয়েন্সি প্রায় জিরোর দিকে চলে যাবে। তো এই যে ফ্রিকোয়েন্সি প্রায় জিরোর দিকে চলে যাচ্ছে কিছু কিছু সময়ের জন্য, এতে করে সমস্যা ক্রিয়েট হয়। এটাকে আমি বলছি ডিসি কম্পোনেন্ট সমস্যা। এই ডিসি কম্পোনেন্ট সমস্যাটা কেন ক্রিয়েট হয়, ম্যাক্সিমাম সিস্টেম, বেশ কিছু সিস্টেম আছে রিয়েল লাইফ সিস্টেম যেগুলো নাকি তোমার লো ফ্রিকোয়েন্সিতে অপারেট করে না, লো ফ্রিকোয়েন্সি তারা নেয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে যখন তোমার ফ্রিকোয়েন্সি প্রায় জিরোর কাছাকাছি চলে যাবে, সেটা তো খুব লো ফ্রিকোয়েন্সি না, তো যদি কোনো একটা পয়েন্টে এসে তোমার ফ্রিকোয়েন্সি জিরোর কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রে তো তোমার রিসিভার সেটাকে ক্যাপচার করতে পারবে না। এবং দেখো একটা এক্সাম্পল হচ্ছে টেলিফোন লাইন, যেটা নাকি তোমার 200 হার্জ, অ্যাটলিস্ট 200 হার্জ ফ্রিকোয়েন্সি থাকতেই হবে, ওখান থেকে ডেটাকে পাস করতে হলে মিনিমাম 200 হার্জ ফ্রিকোয়েন্সি থাকতে হবে। এর নিচে যদি চলে আসে সেই ডেটা কিন্তু এখান থেকে পাস হতে পারবে না। তো এটা একটা প্রবলেম, যে আমি তখন ডেটা পাস করতে থাকবো তখন এই ডেটাটা যেন ডিসি কম্পোনেন্ট প্রবলেমটা ফেস না করে ফ্রিকোয়েন্টলি। ঠিক আছে, ওই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হয়। এরপরে দেখো সিনক্রোনাইজেশন, বললাম যে বিটের যে ইন্টারভেলটা, সেই ইন্টারভেলটা যেন ঠিকঠাক মতো থাকে। যেমন দেখো সেন্ডারের ক্ষেত্রে সেন্ডার কি করতেছে, তোমার এরকম ইন্টারভেল দিয়ে দিয়ে এইটুক মানে জায়গা রেখে রেখে
প্রত্যেকটা বিটকে সে সেন্ড করতেছে। কিন্তু রিসিভার এন্ড কি করতেছে দেখো, রিসিভার এন্ডে কিন্তু সিনক্রোনাইজেশনটা হয় নাই ঠিক মতো। হ্যাঁ, মানে ভালোভাবে সিনক্রোনাইজেশনটা সেট করে দেওয়া হয়নি, যার জন্য কি হচ্ছে তোমার অর্ধেক অর্ধেক, মানে অর্ধেক না হলেও প্রায় 3 ভাগের 1 ভাগ অংশ জুড়ে জুড়ে তোমার একটা করে বিট পাস হচ্ছে। দ্যাট মিনস কি, যে প্রত্যেকটা তোমার কি ইন্টারভেলটা কি কমে গেল না রিসিভার এন্ডে? রিসিভার এন্ডে কিন্তু ইন্টারভেলটা কমে গেছে। আচ্ছা, এখানে দেখো সেন্ডার সাইডে যে পরিমাণ ইন্টারভেল ছিল রিসিভার এন্ডে কিন্তু সেই পরিমাণ ইন্টারভেল নাই, কমে গেছে, তাই না? এই প্রবলেমটার জন্য কি হচ্ছে, সেন্ডার যা সেন্ড করতেছে রিসিভার কিন্তু তার থেকে বেশি ক্যাপচার করতেছে। দেখো সেন্ডার এখন কি সেন্ড করলো, যে এইটুক জায়গা জুড়ে কিন্তু সেন্ডার 1 সেন্ড করলো, কিন্তু রিসিভার কি করলো, 1 নিল, তারপর আরেকটা 1 নিয়ে নিচ্ছে। এইটুক জায়গা জুড়ে সে কি সেন্ড করলো, 0 সেন্ড করলো। আচ্ছা, এখানে সে 1ও নিল 0ও নিল, আবার এইটুক জায়গা জুড়ে সে সেন্ড করতেছে জাস্ট 1, সে 1ও নিচ্ছে আরেকটা 1ও নিচ্ছে। তো এক্ষেত্রে কি তার সিগন্যালের চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? এক্ষেত্রে তার সিগন্যালের চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো যে সিনক্রোনাইজেশন সমস্যাটা কি? যেমন আমি সেন্ড করতেছি এই সিগন্যালটা, কিন্তু আমার রিসিভার এন্ডে আসতেছে কি এই সিগন্যালটা। ওভারঅল সিগন্যালটা একটু দেখো, সিগন্যালটা কিন্তু এটার মতো না, একেবারে এটার মতো না। দেখছো কতখানি চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, তারপর তোমার এই জায়গাটাও চেঞ্জ কি হয়নি। হ্যাঁ, মানে ইন্টারভেলের জন্য ওই যে, মানে তোমার ইন্টারভেল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আপ ডাউন হচ্ছে। এটা কি বোঝা গেছে? জি ম্যাম। তো যদি কোনো লাইন কোডিং এর মধ্যে তোমার সেলফ সিনক্রোনাইজেশন টেকনিকটা থাকে সেটা ভালো। সেলফ সিনক্রোনাইজেশনটা কি, যে তোমার একটা ক্লক সেট করে দেওয়া হয়, তুমি যখন ডেটাটা পাস করবা ডেটার পাশাপাশি একটা ক্লক সেট করে দেওয়া হয়। ঠিক আছে? কেমন ক্লক, যে তুমি যখন সেন্ড করতেছো ডেটা, তখন সে একটা অ্যালার্ট দিবে, যে রিসিভারকে বলবে যে হ্যাঁ আমি এখন ডেটা সেন্ড করতেছি। তখন রিসিভার বুঝবে যে এখন একটা ডেটা স্টার্ট হবে। তারপর মিডল পয়েন্টে এসে অথবা 4টা বিট অথবা 5টা বিট অথবা 8টা বিট সেন্ড করার পরে, অথবা 800 বিট সেন্ড করার পরে সে আরেকটা অ্যালার্ট দিবে যে এতগুলো বিট কমপ্লিট হয়েছে, সেন্ড করা কমপ্লিট। তখন রিসিভার বুঝতে পারবে। তার মানে তখন যদি দেখে, রিসিভার দেখে যে না তার কাছে 800-র বেশি বিট চলে আসছে, অথবা তার কাছে 8টা বিটের বেশি বিট চলে আসছে, তখন কিন্তু সে নিজের ক্লকটাকে কি তোমার সেন্টারের ক্লকের মতো করে সেট করে নেবে। ঠিক আছে? তো এটাকে আমি বলতেছি সেলফ সিনক্রোনাইজেশন, যেটা থাকা দরকার লাইন কোডিং এর ক্ষেত্রে। আচ্ছা, আর কিছু ক্যারেক্টারিস্টিক ছিল, যেমন বিল্ডিং এরর ডিটেকশন, মানে যদি তোমার রাস্তার মধ্যে কোনো নয়েজের কারণে তোমার একটা বিট যদি চেঞ্জ হয়ে অন্য বিটে কনভার্ট হয়ে যায়, সেক্ষেত্রে ওই এররটা ডিটেক্ট করার জন্য একটা বিল্ডিং অপশন থাকা উচিত বা মেকানিজম থাকা উচিত। আবার বলতেছে যে ইমিউনিটি টু নয়েজ এন্ড ইন্টারফারেন্স, মানে তোমার যে নয়েজ হবে, যদি কোনো নয়েজ অ্যাড হয় যেটার সাথে, এবং ইন্টারফারেন্স, এই প্রবলেমটা আমরা এখনো পড়ি নাই, তো আপাতত এটাকে ছেড়ে দাও। যে নয়েজ যদি অ্যাড হয়, সেই নয়েজের প্রতি যেন নয়েজ অ্যাড না হয়, নয়েজ যত কম পরিমাণে অ্যাড করা যায়, ওই জিনিসটার প্রতি ইমিউন কিনা। তারপর কমপ্লিট তো বললামই যে তোমার সিম্পল লাইন কোডিং টেকনিকটা আমরা বেশি প্রিফার করব, কারণ সিম্পল লাইন কোডিং টেকনিকটা কি তোমার কম কস্টলি, সেটাতে কস্ট কম পড়বে। আচ্ছা, এখন বিভিন্ন লাইন কোডিং স্কিম গুলাতে দেখি, তোমার ইউনিপোলার আছে, পোলার আছে, বাইপোলার আছে, মাল্টি লেভেল এবং মাল্টি ট্রানজিশন। এর মধ্যে আমরা ইউনিপোলার, পোলার এবং বাইপোলারটা খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে? মাল্টি লেভেল, মাল্টি ট্রানজিশন মোটামুটি দেখে নিলেই হবে, কিন্তু ইউনিপোলার, পোলার এবং বাইপোলারটা ভালো করে বুঝতে হবে। তোমার ইউনিপোলারটার মধ্যে একটা মেকানিজম হচ্ছে এনআরজেড, এটাকে বলি নন রিটার্ন টু জিরো। পোলারের জন্য পাচ্ছি এনআরজেড আর জে বাইফেজ। বাইফেজটাকে আমি কি বলি, ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। তার মানে এখানে আমি পাচ্ছি নন রিটার্ন টু জিরো, রিটার্ন টু জিরো, দেন হচ্ছে ম্যানচেস্টার, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার।
তারপর AMI এবং সিউডো টার্নারি বাইপোলার। তো ইউনিপোলারটা অ্যাকচুয়ালি কি করতেছে, যে তোমার ইউনিপোলার নাম শুনে কি বোঝা যায় যে ভোল্টেজের একটা মাত্র লেভেল থাকবে, ঠিক আছে? তোমার টাইম লাইনের নেগেটিভ পোর্শনে সে যাবে না, শুধুমাত্র পজিটিভ পোর্শন পর্যন্তই তার বিতরণ থাকবে। তো সেটা হচ্ছে আমার ইউনিপোলার। যখন তুমি ওয়ান ডেটা পাবা, ডেটা এলিমেন্ট যখন ওয়ান পাবা, তখন আমি অ্যাকচুয়ালি একটা ভোল্টেজে তাকে এনকোড করব। যখন আমি ডেটা এলিমেন্ট জিরো পাবো, তখন তাকে জিরো ভোল্টেজে এনকোড করব। এটাই হচ্ছে আমার এনার্জি টেকনিক বা নন রিটার্ন টু জিরো। এখন এখানে একটা ব্যাপার আছে, কনফিউশন হতে পারে যে এখানে নন রিটার্ন টু জিরো কেন বললো, কারণ ও তো জিরোতে আসে, তাই না? জিরো ভোল্টেজে তো ও আসে, তো এখানে নন রিটার্ন টু জিরো কেন বললো? আমরা যখন রিটার্ন টু জিরোটা পড়বো তখন দেখবো যে এখানে কেন নন রিটার্ন টু জিরো বলছে। আচ্ছা, আমি একটু দেখাই নিয়ে আসলাম। যেমন দেখো, এটা হচ্ছে আমার রিটার্ন টু জিরো। এখানে দেখো ওয়ান কে কোড করতেছে কি দিয়ে, হাই টু লো। হাই টু লো এটা হচ্ছে ওয়ান এর জন্য কোডিং, আর জিরো কে কোড করতেছে লো টু হাই, এটা হচ্ছে জিরোর জন্য কোডিং। এবং দেখো এই যে লো টু হাই, এটা কিন্তু জিরোতে রিটার্ন করবে সব সময়। যেমন দেখো জিরো পাচ্ছে, প্রথম বিটটা কি জিরো, তো সে কি করবে, লো টু হাই এর দিকে যাবে, লো টু হাই, হাই পোর্শনটা কে জিরো। আবার দেখো পেলো আমার ওয়ান, ওয়ান কি করবে, হাই থেকে লো এর দিকে যাবে, হাই থেকে লো এর দিকে। দেখো প্রত্যেকটা সিগন্যাল কিন্তু তোমার জিরোতে রিটার্ন করতেছে, তাই না? জিরোটাও তোমার জিরোতে রিটার্ন করতেছে, ওয়ানটাও তোমার জিরোতে রিটার্ন করতেছে, এবং একটা বিটের মাঝখানেই করতেছে, ঠিক আছে? এর জন্য আমি এটাকে বলতেছি রিটার্ন টু জিরো। এরকম কোন টেকনিক বা এরকম কোন কাজকর্ম কিন্তু আমার নন রিটার্ন টু জিরোতে হচ্ছে না, মানে বিটের মাঝখানে সে কিন্তু জিরোতে রিটার্ন করতেছে না, ঠিক আছে? আমার একটা বিটের মাঝ বরাবর কিন্তু সে জিরোতে রিটার্ন করতেছে না, দ্যাটস ওয়াই আমি এটাকে কি বলি, নন রিটার্ন টু জিরো। জাস্ট সে একটা পজিটিভ ভোল্টেজ নিয়ে কাজ করতেছে, টাইমলাইনের পজিটিভ সেক্টরটা নিয়ে সে কাজ করতেছে। ওয়ান এর জন্য সে একটা ভোল্টেজ দিচ্ছে, জিরোর জন্য সে জিরো ভোল্টেজ দিচ্ছে, আবার ওয়ান এর জন্য একটা ভোল্টেজ কোড করতেছে, ওয়ান এর জন্য ভোল্টেজে কোড করতেছে, আবার জিরোর জন্য কি জিরো ভোল্টেজে কোড করতেছে। এটা কি বোঝা গেছে? ম্যাম কনফিউশন এবার মানে বুঝতে হচ্ছে, বুঝতে পারতেছি না ভালো করে। কিসে কনফিউশন হচ্ছে, কারণ তোমাদের কিন্তু এই ধরনের একটা কোশ্চেন থাকবে যে একটা ডেটা এলিমেন্ট দিয়ে দেওয়া হলো বা ডেটা সেট দিয়ে দেওয়া হলো 10101000000001, এই টাইপের কিছু একটা দিয়ে দেওয়া হলো। ওখান থেকে কিন্তু তোমাদেরকে বলা হবে যে এনআরজে ড্র করো, অথবা আরজে ড্র করো, অথবা ম্যানচেস্টার ড্র করো, অথবা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার ড্র করো, ঠিক আছে? তো কনফিউশনটা কোন জায়গায়? তোমাকে যা মনে রাখতে হবে তা হচ্ছে নন রিটার্ন জিরোর জন্য আমি ওয়ান কে কিভাবে এনকোড করি, জিরো কে কিভাবে এনকোড করি, ওয়ান এর জন্য কি ধরনের সিগন্যাল আমাকে ড্র করতে হয়, জিরোর জন্য কি ধরনের সিগন্যাল আমাকে ড্র করতে হয়। বললাম যে ওয়ান হচ্ছে আমার পজিটিভ মিন করবে, জিরো হচ্ছে জিরোতে থাকবে। তার মানে ওয়ান যেটা, কোনো ওয়ান যদি আমি পাই এনার্জির জন্য, আমি পজিটিভ ভোল্টেজে নিতে হবে, জিরোর জন্য কি করতে হবে, জিরোতে। আবার ওয়ান পাইলে ওয়ান এর জন্য পজিটিভ ভোল্টেজে কোড করতে হবে, জিরোর জন্য জিরোতে কোড করতে হবে। এখানে কনফিউশন আছে? জি না ম্যাম, ওইটা আবার একটু বলুন। আচ্ছা, এরপরে হ্যাঁ আমি যাচ্ছি একটার পর একটা যাচ্ছি। এরপরে দেখো যে পোলার চলে আসছে, বাইপোলারে, সরি আমাদের ইউনিপোলারে কিন্তু একটা টাইপই ছিল, সে হচ্ছে এনার্জি। এখন পোলারে আসছে আমার এনার্জি এল বা এনার্জি লেভেল। এটা কি করতেছে, এটা হচ্ছে তোমার, এটা কিন্তু পোলার, দ্যাট মিনস কি, তুমি পজিটিভ সেকশনটাও নিতে পারতেছো, টাইমলাইনের নেগেটিভ সেকশনটাও নিতে পারতেছো, পজিটিভ এক্সিসও নিতে পারতেছো, নেগেটিভ এক্সিসও নিতে পারতেছো। তো এনার্জি লেভেল যেটা নন রিটার্ন টু জিরো লেভেল, এখানে বলতেছে যে ওয়ান কে তুমি নেগেটিভ হিসেবে কোড করবা এবং জিরো কে তুমি পজিটিভ হিসেবে কোড করবা, ঠিক আছে? ওখানে কিন্তু ছিল কি, ওয়ান ছিল পজিটিভ, জিরো ছিল জিরো। এখানে ওয়ান কে নেগেটিভ হিসেবে কোড করবা, জিরো কে পজিটিভ হিসেবে কোড করবে, এখানে জিরোতে কোনো কোডিং নাই, মানে মাঝ বরাবর কোনো কোডিং নাই। তো দেখো যে জিরো যখন পাচ্ছি তখন আমি পজিটিভে কোড করতেছি, ওয়ান যখন পাচ্ছি তখন নেগেটিভে, আবার জিরো যখন পাচ্ছি ততক্ষণ জিরো পাবো পজিটিভে,
আবার যতক্ষণ 1 পাবো ততক্ষণ নেগেটিভে, আবার 0 পাইলে পজিটিভে। ঠিক আছে, জাস্ট বুঝে গেছে? আচ্ছা, এখন তোমরা বলো যে এই যে এনার্জি এল আর এনার্জি করলাম, দেখলাম, কমন সেন্স কি বলে এই পর্যন্ত সো ফার? তোমাদের কি মনে হয় যে এখানে কি ডিসি কম্পোনেন্ট প্রবলেম আর বেসলাইন ওয়ান্ডারিং প্রবলেম হওয়ার পসিবিলিটি আছে? আচ্ছা, এখন দেখো যে এনার্জি ইনভার্সন, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, সেই কনফিউশনটা যদি নিজ থেকে না বলো, আমি কিন্তু বারবার জিজ্ঞেস করে করে আমাকে কিন্তু আগাইতেও হবে। তোমাদের কিন্তু এখনো মোটামুটি আরেকটা চ্যাপ্টার বাকি, আমাকে আগাইতে হবে। এখন আমি প্রতিবার একটা করে স্লাইড পড়ানোর পরে তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারবো না যে এখানে কনফিউশন আছে নাকি, এখানে কনফিউশন আছে নাকি, কারণ একবার জিজ্ঞেস করলে তোমরা অ্যান্সার দাও না, বারবার জিজ্ঞেস করতে হয় তারপরেও অ্যান্সার দাও না। তো এটা কিন্তু তোমাদের নিজেদেরকে বলতে হবে। আর পরীক্ষা সামনে চলে আসছে, হয়তো আমরা রিভিউ ক্লাস একটা বেশি পাবো না। ঠিক আছে, তো এখন থেকে যদি তুমি একটু ট্রাই না করো বোঝার, বা একটু যদি ইয়ে না করো, মানে দেখো এই টাইমটা কিন্তু তুমি ক্লাস করছো, তো ক্লাস যেহেতু করছো, ক্লাসের সামনে যেহেতু বসে আছো, একটু মনোযোগ দিই, একটু দেখি, একটু শুনি, টাইমটা একটু কাজে লাগুক। কারণ পরবর্তীতে এই টাইমটাই কিন্তু আমার সেভ হচ্ছে পড়াশোনা থেকে। তুমি যখন পড়তে যাবা তখন সামহাও এখানে যদি মনোযোগ দাও, ওখানে তোমার টাইম কম লাগবে। ঠিক আছে, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, আর যেখানে বোঝো না সেখানে একটু নক দেওয়ার চেষ্টা করো। এইগুলা পরীক্ষায় কিরকম করে আসবে প্রশ্ন? বললাম আমি তোমাদেরকে যে তোমাদেরকে একটা ডেটা ডেটা স্ট্রিম দেওয়া হবে, একটা ডেটা স্ট্রিম দেওয়া হবে, হয়তোবা 10টা 12টা বিট একসাথে তোমাদেরকে দিয়ে দেওয়া হলো ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনে। ঠিক আছে, অথবা এরকমও হইতে পারে তোমাদের আইডির উপর বেস করে দেওয়া হতে পারে, তুমি তোমার আইডিটাকে আগে বাইনারি করবা, দেন হচ্ছে ওই বাইনারি স্ট্রিমের তুমি কোন একটা টেকনিক আমি তোমাকে দিলাম, ওই টেকনিকটাকে তুমি অ্যাপ্লাই করবা, ম্যানচেস্টার অ্যাপ্লাই করবা, অথবা এনার্জি আই অ্যাপ্লাই করবা। দেন তোমাকে বলতে হবে যে এই যে তুমি অ্যাপ্লাই করলা, এটা তুমি অ্যানালাইসিস করতে হবে যে এখানে প্রবলেমটা কি, এখানে কি ডিসি কম্পোনেন্ট প্রবলেম তুমি দেখতেছো বা হওয়ার চান্স আছে, নাকি বেসলাইন ওয়ান্ডারিং প্রবলেম হওয়ার চান্স আছে, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। এখন তুমি যদি মানে বেসিক না বুঝো বা প্রথম দিকটাই যদি না বুঝো, সেক্ষেত্রে কিন্তু তুমি কি তোমার কোশ্চেনটা কিন্তু ধরতেও পারবে না, অ্যান্সারও ঠিক মতো করতে পারবে না, তখন মনে হবে যে কোশ্চেন কঠিন হয়েছে। কিন্তু আমি কিন্তু সেম জিনিসটাই পড়ায় যাচ্ছে। এখন এই ডেটা দিয়ে পড়ানো যে কথা, তুমি একটা ভিন্ন ডেটা দিয়ে যখন ড্র করবা, সেম জিনিসও তো আসবে, তাই না? এনার্জির ইনভার্ট প্রবলেম কি তোমার ডেটার জন্য চেঞ্জ হয়ে যাবে, বা এনার্জির লেভেল প্রবলেম কি, যে প্রবলেমটা তার মধ্যে তোমার ইনহারেন্টলি আছে, সেটা কি তোমার ভিন্ন ডেটার জন্য চেঞ্জ হয়ে যাবে? কিন্তু স্টুডেন্টরা তো এই জিনিসটা বুঝতে চায় না, তারা ভয় পায় যায়, কোশ্চেন দেখলে মনে করে যে কত হার্ড। এখানে তো 1 আর 0, চেঞ্জ আর নো চেঞ্জ। যদি ধরেন আইডি দিয়ে থাকে তখন কিরকম? আমি তো বললাম যে ওটা তুমি বাইনারিতে কনভার্ট করে নিবা, এটা তো আমাদের ডিজিটাল কনভার্সন, তাই না? ডিজিটাল ডেটার মধ্যে কি থাকে, 0 আর 1 ছাড়া কিছু থাকে? থাকে না। তো তোমাকে যেটাই দেওয়া হোক না কেন, যেই ডিজিটে দেওয়া হোক না কেন, তোমাকে আগে প্রথম কাজটা কি, যে তুমি বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। বাইনারিতে কনভার্ট করে তুমি যে স্ট্রিমটা পাবা, যে সিকোয়েন্সটা পাবো, ওইটা দিয়ে তুমি তোমার কাজ করবে। আচ্ছা, দেখো এনার যে ইনভার্ট ডেটা, সেটা কি হচ্ছে তোমার, ওটা ছিল এনার্জি লেভেল, নেগেটিভের জন্য একটা, মানে 1, পজিটিভের জন্য 0। আর এখানে বলতেছে চেঞ্জ নো চেঞ্জ, ইনভার্সন হবে এখানে। বলতেছে যখন 1 পাবা তখন তুমি চেঞ্জ করবা, যখন 0 পাবা তখন কোনো চেঞ্জ হবে না। দ্যাট মিনস দেখো এখানে কি 0, 0-র জন্য আমি জানি নো চেঞ্জ। ধরো যে আমার সিগন্যালটা এভাবে শুরু হয়েছে, ঠিক আছে, তো আমি এখানে 0 পাইলাম, 0-র জন্য আমার কোনো চেঞ্জ হবে না। দেন আসতেছে আমার 1, 1-এর জন্য চেঞ্জ হবে। তার মানে যেই লেভেলে ছিল তার থেকে অপোজিট লেভেলে চলে যাবে, কারণ কি আমি 1-এর জন্য চেঞ্জ করতে হবে। এনার্জি ইনভার্টের নিয়মই হচ্ছে এটা, 1 পাইলে তোমাকে চেঞ্জ করতে হবে। তো আমার সিগন্যালটা চলতেছে, এখন আবার কি পাইলাম, পরবর্তী বিটটা পাইলাম 0। তো 0 পাইলে আমি কি জানি, এনার্জি ইনভার্সনের ক্ষেত্রে কোনো চেঞ্জ করতে হবে না। তো দ্যাট মিনস আমি কোনো চেঞ্জ ছাড়াই আবার সামনের দিকে এগোতে লাগলাম। এখন দেখো যে ফার্দার পরবর্তী বিটটাও কিন্তু আমার 0। হ্যাঁ,
তো যেহেতু পরবর্তী বিটটাও 0, তো আমি জানি নো চেঞ্জ, আমার কোনো চেঞ্জ করার দরকার নেই। আমি আবার সামনের দিকে আগাচ্ছি। দেন আমি দেখলাম যে আমার তারপরের বিটটা হচ্ছে 1, এবং 1 এর ক্ষেত্রে আমি কি জানি, চেঞ্জ করতে হবে। তখন আমার কি লেভেলটা আমার চেঞ্জ করে ফেলতে হবে। আবার চেঞ্জ করে গেলাম, এখন আবার 1 পাইলাম, পরবর্তী বিটটা আমি আবার 1 পাইলাম, আবার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, দিলাম। আবার পরবর্তী বিটটা 1 পাইলাম, আবার চেঞ্জ করতে হবে। দেখো এখন পরবর্তী বিট 0 পেলাম, আমার কোনো চেঞ্জ করার দরকার নেই। এখন যদি পরে আবার 1 পাই, সেক্ষেত্রে কি আবার চেঞ্জ করে ফেলতে হবে আমাকে। ঠিক আছে, ওই পিরিয়ডের জন্য। এই বোঝা গেছে? ম্যাম এটা তো নন নন রিটার্ন জিরো, মানে এটা হচ্ছে ইনভার্ট, একই তো দুইটা না? একটা ব্যাপার আছে যে নন রিটার্ন 0। তোমার কোশ্চেনটা তুমি আবার করো, আমি মনে হয় ক্যাপচার করতে পারিনি। ম্যাম নন রিটার্ন জিরো মানে যেভাবে করছি ওইটারে ইনভার্ট করলেই তো মনে হয় এটা আসবে ম্যাম। হ্যাঁ, নন রিটার্ন 0 এল, না এটা একটা ব্যাপার আছে, এল কে ইনভার্ট করে ওটা আনবা না, এটা কিন্তু ওরকম হবে না। দেখো, এল হচ্ছে সরাসরি আমি 1 এর জন্য একভাবে কোড করতেছি, 0 এর জন্য একভাবে কোড করতেছি, কিন্তু এটা ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে তুমি যখন 1 পাবা তখন শুধু লেভেলটা চেঞ্জ হবে, যখন 0 পাবা ততক্ষণ ওই যেই লেভেলে ছিল সেই লেভেলেই থাকবে। ঠিক আছে, যদি তুমি যেটা বললা সেটা যদি ঠিক হইতো, মানে নন রিটার্ন এল, ম্যাম এইটার অপোজিট যদি জাস্ট হইতো। ম্যাম বলো। বলতেছি না, আমি জাস্ট বলতেছি নন রিটার্ন জিরো মানে ওইটা, আর হচ্ছে নন রিটার্ন জিরো ইনভার্ট, মানে এই দুইটার মধ্যে পার্থক্য। হ্যাঁ, এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে নন রিটার্ন 0 ওইটা কিছুই করতেছে না, ওইটা জাস্ট তোমার পজিটিভের জন্য একটা দিচ্ছে, নেগেটিভের জন্য একটা দিচ্ছে। এবং ওইটা কি ইউনিপোলার ছিল, তোমার টাইম লাইনের নিচে কিন্তু যাচ্ছে না, নেগেটিভ পোর্শনে কিন্তু সে যায় নাই। খেয়াল করছো? এখানে কি কোনো সিগন্যাল আসছে? এখানে কোনো সিগন্যাল আসছে? আসে নাই। সে কিন্তু নেগেটিভে যায় নাই, সে জাস্ট পজিটিভ পোর্শনের মধ্যে আছে এবং 0-র মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ও কি করতেছে, ও কিন্তু দুই পোর্শনেই আসতেছে, সে যেহেতু পোলার। ঠিক আছে, সে কি পজিটিভেও যাচ্ছে, নেগেটিভেও যাচ্ছে। হুম, সে পজিটিভেও যাচ্ছে, নেগেটিভেও যাচ্ছে। আবার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, এখানে আমার চেঞ্জের কোনো অপশন ছিল না, যে একটা পাইলে চেঞ্জ হবে আরেকটা পাইলে চেঞ্জ হবে না, এরকম কোনো অপশন ছিল না। কিন্তু এখানে সরাসরি বলে দিচ্ছে তুমি যখন 1 পাবা তখন তোমার লেভেলটা চেঞ্জ হবে, অনলি যখন 1 পাবা তখনই তোমার লেভেল চেঞ্জ হবে। কিন্তু যখন 0 পাবা তখন তোমার কোনো লেভেল চেঞ্জ হবে না, তুমি প্রিভিয়াস যে লেভেলে ছিলা এখনো সেই লেভেলেই থাকবা। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো, এখন দেখো অ্যানালাইসিস করতেছে। অ্যানালাইসিস মানে কি, যে এই কাজটা কিন্তু তোমাদেরকে যদি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন হয়, অ্যানালাইসিস তোমাকে অবশ্যই করতে হবে। তো কি বলতেছে, এনার্জি এল এবং এনার্জি আই এর মধ্যে অ্যানালাইসিসটা কি হবে, লেভেল এবং আই এর মধ্যে। দেখো, বেজ লাইন ওয়ান্ডারিং যে সমস্যাটা বললাম, যে এটা কি থাকবে কিনা, অবশ্যই থাকবে। কেন থাকবে? কারণ দেখো, আমি কিন্তু 0-র জন্য কি কোড করতেছি, 0-র জন্য একটা লেভেলেই কোড করতেছি। বিটের মাঝখানে কি কোনো ট্রানজিশন আমি ঘটাচ্ছি? যদি আমি এরকম বিটের একটা বিটের মাঝখানেই ট্রানজিশন ঘটাইতাম, তাইলে নো ম্যাটার তুমি কি পাচ্ছ, তুমি 0 পাচ্ছ নাকি 1 পাচ্ছ, কোনো সমস্যা নাই। তুমি যেহেতু বিটের মাঝখানে একটা একটা করে ট্রানজিশন ঘটাচ্ছ, তার মানে কি তোমার কিন্তু ভোল্টেজটা একই জায়গায় থাকতেছে না। কিন্তু এখন বেজলাইন ওয়ান্ডারিং হবে, কারণ বিটের মাঝখানে যেহেতু কোনো ট্রানজিশন নাই, আর যতবার আমি 0 পাবো ততবার আমি এরকম লম্বা একটা লাইন পাবো। ঠিক আছে, আমি কনজিকিউটিভ বেশ কিছু 0-র জন্য আমি বড় বড় এরকম লং লং লাইন পাবো, যার জন্য কি আমার হয়ে যাবে, তোমার কি বলে, যে রিসিভার এন্ডে যখন যাবে তখন রিসিভার কি কনফিউজ হয়ে যাবে, একই সাথে কন্টিনিউয়াসলি একটা জিনিসই পাইতে পাইতে সে কনফিউজ হয়ে যাবে, যে তখন এটাকে কিভাবে এনকোড মানে কোড করবে। ঠিক আছে, দ্যাট মিনস আমার এনার্জি এল এবং এনার্জি আই দুটার মধ্যেই বেজ লাইন ওয়ান্ডারিং এর সমস্যাটা আছে। কিন্তু বলা হচ্ছে যে এনার্জি এল এর মধ্যে এনার্জি আই এর তুলনায় দ্বিগুণ এই সমস্যাটা। কেন দ্বিগুণ? কারণ দেখো, এনার্জি আই এর মধ্যে কিন্তু তুমি যতবার 1 পাবা, হুম, 1 পাইলে কনজিকিউটিভ 1 এর জন্য কিন্তু তোমার সমস্যাটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ যত 1-ই পাও, তুমি যদি 10টা 1 পাশাপাশি পাও তাহলে তো তুমি 10টা এরকম পাবা, তাই না? এরকম 10টা পাশাপাশি পাবা। তার মানে কি তোমার কি বেজ লাইন হচ্ছে? তুমি কি একটা লম্বা লাইন পাচ্ছ উপরে বা নিচে? পাচ্ছ না। কখন পাচ্ছ? শুধুমাত্র যখন কনজিকিউটিভ 0 থাকবে তখন তুমি এই কাজটা হচ্ছে। দ্যাট মিনস
কিন্তু এনার্জি এল এর ক্ষেত্রে কি হচ্ছে, যখন জিরো পাচ্ছ তখনও তুমি লম্বা একটা লাইন পাচ্ছ, যখন কনজিকিউটিভ ওয়ান পাচ্ছ, অনেকগুলো ওয়ান পাশাপাশি পাচ্ছ, তখনও তুমি এরকম একটা লম্বা লাইন পাচ্ছ। একটা হচ্ছে টাইম লাইনের উপরে, একটা হচ্ছে টাইম লাইনের নিচে। তো সেটা তো কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে গিয়ে তোমার তুমি একটা বেস লাইন ক্রিয়েট করতেছো। তো এই যে এনার্জি এল এর মধ্যে তুমি জিরো কনজিকিউটিভলি পাইলেও তুমি বেসলাইন ওয়ান্ডারিং হচ্ছে, ওয়ান কনসিকিউটিভ পাইলেও তুমি বেসলাইন ওয়ান্ডারিং হচ্ছে। তো এটা কি, কিন্তু এনার্জি আই এর মধ্যে কি হচ্ছে, জিরো কনসিকিউটিভ পাইলে তোমার ইয়ে হচ্ছে, বেসলাইন ক্রিয়েট হচ্ছে, কিন্তু যদি ওয়ান পাও কনসিকিউটিভলি তাহলে কিন্তু তোমার কোনো বেসলাইন ক্রিয়েট হচ্ছে না। এর জন্য আমি কি বলতেছি যে আমার এই এনার্জি এল এর মধ্যে বেসলাইনের সমস্যাটা এটার চাইতে দ্বিগুণ, কারণ এটা দুইটা অপশনের ক্ষেত্রেই পাচ্ছে, কিন্তু সে শুধুমাত্র একটা অপশনের ক্ষেত্রে পাচ্ছে। কোন অপশন, জিরোর ক্ষেত্রে পাচ্ছে। ওয়ান এর ক্ষেত্রে কিন্তু তার কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে স্টেট, তাই না? এটা কি বোঝা গেছে? হ্যালো, জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বললো, এই যে এটাই বলছে যে রিসিভার তখন ডিফিকাল্টি ফেস করবে, এই বিট গুলাকে তোমার ক্যাপচার করার জন্য ডিফিকাল্টি আসবে। হ্যাঁ, তো এখন আবার দেখো এখানে কি বলছে যে ওটা ছিল বেজ লাইন ওয়ান্ডারিং এর সমস্যাটা, যে আমার দুইটাই যে ফেস করতেছে এবং কোনটা। এখন যদি তোমাকে কম্পেয়ার করতে বলো, ঠিক থেকে তুমি ইনক্লুড করতে পারবে না, কারণ তুমি জানো যে বেজ লাইনের সমস্যা তো দুজনের মধ্যে আছে, কিন্তু কার মধ্যে বেশি আছে, তাদের মধ্যে কম্পারেটিভলি কে ভালো, এনার্জি ইনভার্সন ভালো। এখন দেখো সিনক্রোনাইজেশন প্রবলেম, এই যে তোমার সেন্ডার বিটের সাথে রিসিভার বিটের তোমার ইন্টারভেলটা মিলতেছে না, এটাও আমার দুজনের মধ্যেই আছে। ঠিক আছে, দুজনের মধ্যেই আছে। আচ্ছা, এটা একটু তোমরা মানে রিডিং করে নাও, রিডিং করলে বুঝতে পারবা। আহ এখানে দেখো ব্যান্ডউইথের একটা ইয়ে দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি আমার সিগন্যাল রেটটা কত হচ্ছে, সিগন্যাল রেটটা হচ্ছে n/2 হচ্ছে। এখন n/2 যে হচ্ছে সেটা আমি কিভাবে বুঝতেছি, আরটা হচ্ছে ওয়ান, আর ওয়ান মানে কি, আরটা অ্যাকচুয়ালি কিসের রেশিও ছিল, মানে হচ্ছে ডেটা রেট বাই সিগন্যাল, মানে ডেটা এলিমেন্ট বাই সিগন্যাল এলিমেন্ট, তাই না? জি ম্যাম। আচ্ছা, ডেটা এলিমেন্ট বাই সিগন্যাল এলিমেন্ট। তো এখন আমরা কি জানি, এস ইকুয়ালস টু কি ছিল, এস ইকুয়ালস টু ছিল সি। সি ছিল নাকি 1/c ছিল 1/c। নাকি 1/c নাকি সি ছিল? ম্যাম এস ইকুয়াল টু ছিল সি ইন্টু এন ইন্টু 1/r। সেই ছিল, হ্যাঁ সি ছিল। যখন এনটাকে কনভার্ট করি তখন 1/c চলে আসে। সি ইন্টু 1/r। তো এখানে দেখো যে সিটা তো অ্যাভারেজ কেস আমি হিসাব করব 1/2, তাই না? আর এনটা নর্মাল এন বিট রেট, কারণ এন এর ভ্যালুটা আমি জানি না। আর আরটা কি ওয়ান, কেন ওয়ান, কারণ এনার্জি এনার্জি আই সবার ক্ষেত্রে কি হচ্ছে, একটা বিটের জন্য একটা সিগন্যাল এলিমেন্ট আমি পাচ্ছি না, একটা বিটকে একটা সিগন্যাল এলিমেন্টকে এনকোড করতেছি না। জি ম্যাম। তার মানে 1/1, দ্যাট মিনস আর ইকুয়ালস টু 1। তো 1 হবে এটা। তার মানে কি এস ইকুয়ালস টু কি n/2 না? তার মানে কি বড রেটটা হচ্ছে ডেটা রেট বাই 2, ডেটা রেট ডিভাইডেড বাই 2, মানে ডেটা রেটের অর্ধেক হবে বড রেট। ঠিক আছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে দেখো যে আমি যখন ব্যান্ডউইথের মানে পাওয়ার টু ফ্রিকোয়েন্সি এটা যখন আমি ড্র করব, তখন দেখা যাবে যে ব্যান্ডউইথটা কি তোমার সবথেকে বেশি পাওয়ার অ্যাকচুয়ালি 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 2 পর্যন্ত হওয়ার কথা ছিল, এটা যদি আমি ধরি f/n, কিন্তু 0 থেকে 1 এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ারটা আমার তোমার কনভি করে আসবে। হ্যাঁ, তার মানে কি ডিসি কম্পোনেন্ট সমস্যা আছে, কারণ কি ভোল্টেজ ম্যাক্সিমাম একটা জায়গায়, আবার কোথাও কোথাও ভোল্টেজ হচ্ছে কমে গেছে।
দ্যাট মিনস আমার ফ্রিকোয়েন্সি জিরোর দিকে চলে আসে পসিবিলিটি আছে, জিরোর কাছাকাছি চলে আসে পসিবিলিটি আছে। আর ওই জিরোর কাছাকাছি চলে আসে মানে কি ফ্রিকোয়েন্সি, ওটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট সমস্যা। তো তার মানে আমি দেখতেছি, ফিগার থেকে দেখতেছি, আর এমনি তো এটা মানে এনার্জি এল এর ক্ষেত্রে কি হচ্ছে যে আমার ডিসি কম্পোনেন্ট সমস্যাটা ক্রিয়েট হচ্ছে। আবার দেখো যে আহ হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে হঠাৎ করে যদি কোনো কিছু পোলারিটি চেঞ্জ হয়, মানে তোমার ওয়্যারের পোলারিটি যদি কোনোভাবে চেঞ্জ হয়, যে হঠাৎ করে তুমি ওয়ান কে জিরো হিসেবে কোড করবে বা জিরো কে ওয়ান হিসেবে কোড করবে, এই টাইপের পোলারিটি যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমি এনার্জি এল এবং এনার্জি আই এর মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়। ঠিক আছে, এটাও একটা সমস্যা। তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকুক। তোমাদের আজকে কি এরপরে কি তোমাদের ক্লাস আছে? জি আজকে এই পর্যন্ত থাকবে। আচ্ছা, তোমাদের এই পর্যন্তই থাকুক। আমার যদি তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিতে হতে পারে, সেক্ষেত্রে কি তোমরা ফ্রাইডেতে ক্লাস করতে পারবে অথবা স্যাটারডেতে? ম্যাম এই 2 দিন বাদে যদি নিতে হবে। এই দুদিন ছাড়া তোমাদের তো পরে টাইম হবে না, মানে অন্য কোনো দিন, যেমন আজকে আজকে তোমাদের কি ক্লাস আছে এরপরে? জি ম্যাম। আচ্ছা, তোমাদের মানে গতকালকেও মেবি ক্লাস ছিল না ওই আমার ক্লাসটার পরে? জি ম্যাম। তো ক্লাস থাকে না কবে তোমাদের উইকে? ম্যাম আজকেই ছিল না, কিন্তু আজকে একটা এক্সট্রা ক্লাস নেবে তো ম্যাম, সেজন্য আছে আর কি। ও আচ্ছা, আমারও তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিতে হতে পারে। ওটা একটু তোমরা আমাকে টাইমটা জানালে ভালো হয়, মানে তোমরা কি আচ্ছা মানডেতে ফ্রি থাকো তোমরা? ম্যাম এক্সাম তো পিছাইতে পারে, এখনো তো নোটিশ দেয় নাই। এক্সাম পিছাতে পারে? ফ্যাকাল্টিটা কিন্তু জানি এক্সাম হবে, মানে আমরা কিন্তু ওভাবেই প্রিপেয়ার্ড হচ্ছি। আচ্ছা, তোমাদের রোল কলটা একটু করি, আইডিটা একটু ইয়ে করো, তোমরা রেসপন্স করো।